অনেক কেসে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় ওরফে বোধিদার সঙ্গে থেকেছি আমি, কিন্তু এই কেসটা এটা কেমন ছিল জানো? ঠিক যেন শহরের সবচেয়ে অন্ধকার গলির ভিতর ঢুকে পড়া একটা প্রেত লোক। সবকিছু শুরু হয়েছিল এক সন্ধ্যাবেলা। বৃষ্টি পড়ছিল জোরে। আমি তখন অফিস থেকে ফিরছি। হঠাৎই খবর এলো এক কিশোরী নিখোঁজ, নাম অহনা, বয়স মাত্র 16। বর্ধমান স্টেশন থেকে হঠাৎ উধাও। বাবা মা পাগল প্রায়। পুলিশ বলল প্রেম ঘটিত ব্যাপার, হয়তো পালিয়েছে। কিন্তু দুদিন পর অহনার স্কুল ব্যাগ আর ভাঙা চুড়ি মিলল রেল লাইনের ধারে। এই খবরটা মিডিয়ায় এলো, আর পরদিন সকালে আমাদের অফিসে একটা খাম এসে পৌঁছালো। তাতে একটা অদ্ভুত ছবি আর একটা চিরকুট। লেখা ছিল, যদি সত্যিটা জানো তাহলে আর কেউ নিখোঁজ হবে না। সেদিনই বুঝেছিলাম আমরা ঢুকে পড়েছি এমন এক কেসে যেখানে নিখোঁজ একটা মেয়ে শুধু শুরু, আর শেষটা হয়তো আমরাও কল্পনা করতে পারবো না। বৃষ্টি থেমেছে সদ্য। কলকাতা তখন অচেনা ঠান্ডায় জমে আছে। রাত 10টার সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম বোধি। আমি ধরতেই কণ্ঠটা গম্ভীর। চট করে তৈরি হয়ে নেয়, নিচে আছি। বললাম, কি হয়েছে? উত্তর এলো, একটা মেয়ে হারিয়ে গেছে, আর কিছু লোক চান সে যেন না ফেরে। নিচে আয়, বোঝাবো। গাড়িতে উঠেই বোধিদা একটা খাম আমার হাতে দিয়ে বলল, দেখ। খাম খুলতেই একটা ছবির কপি। একটা কিশোরী, চোখ দুটো কেমন ভয় আর অসহায়তায় ভরা। নাম অহনা, আর নিচে টাইপ করা দুটো লাইন, নিখোঁজ, বর্ধমান স্টেশন, প্রেম নয়, পাচার। আমি হতভম্ব। বোধিদা বলল, পুলিশ ধরে নিয়েছে, পালিয়েছে, মিডিয়াও কিছু বলছে না, কিন্তু কারো একজনের কাছে অন্য তথ্য আছে, আর সেই কারো একজন আমাদের কাছে তথ্য পাঠাচ্ছে। খেয়াল করে দেখ, এই ছবিটা এখনো মিডিয়ায় যায়নি। সেদিন মধ্যরাত অবধি আমরা ডেটা ঘেটেছি, ছবি মিলিয়েছি, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেরিয়েছি, আর এক জায়গায় গিয়ে আটকে গেলাম। এক ফেসবুক গ্রুপ, যেখানে অনেক উঠতি অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী যোগ দিয়েছে। অহনাও ছিল এই গ্রুপের মেম্বার। আর তাতে একটা লোক রেগুলার কমেন্ট করত। প্রোফাইল নাম রুদ্র সেন, কিন্তু একটাও আসল ছবি নেই, শুধু মহিলা শিল্পীদের সাথে স্কেচি কমেন্ট আর ইনবক্স। বোধিদা বলল, এ লোকটার খোঁজ করো। যদি আমি ঠিক হই, এই কেসটা শুধু অহনার নয়। সেই রাতে শুরু হলো আমাদের অনুসন্ধান, আর আমরা জানতাম না তার শেষ কোথায়। শুধু জানতাম এই অন্ধকারে ঢুকলে বেরোনোর রাস্তা সহজে মেলে না। অহনা ছিল শুধু এক মুখ, কিন্তু তার পিছনে ছিল শত শত হারিয়ে যাওয়া মুখের আর্তনাদ। আর সেই আর্তনাদ আমাদের নিয়ে গেল শহরের অভিজাত সমাজের এক রুদ্ধ দরজার দিকে। পরের দিন সকাল 8টা। বোধিদা ফোন করলো না, শুধু একটা লোকেশন পাঠালো। একটা ক্লাব, শহরের নামজাদা জিম, ডান্স ট্রেনিং, মডেল রিক্রুটমেন্ট, সব চলে ওখানে। আর মালিক এক রুদ্র সেন। ক্লাবটার সামনে গিয়ে আমি থমকে গেলাম। সামনে দাঁড়িয়ে এক লম্বা, হালকা গোফওয়ালা, আধা সাদা চুলের ভদ্রলোক।
চোখে কালো চশমা, হাতে ছিপছিপে একটা ফাইল। চেনা কণ্ঠেই বলল, পেয়াল, চেনা যাচ্ছে না তো? আমি হা করে বললাম, বধিদা তুমি? সে হেসে বলল, আজ আমি শম্ভু সেন, একটা মিডিয়া সংস্থা সিভিল রিপোর্টার। এখানে নতুন রিক্রুটিং নিয়ে কভারেজ করতে এসেছি, আর তুই আমার ক্যামেরাম্যান। আমি কিছু না বুঝেই অনুসরণ করলাম। ভিতরে ঢুকেই কেমন একটা গন্ধ লাগলো। কফির সঙ্গে মেকআপ, পারফিউম আর কিছু অদ্ভুত কেমিক্যালের মিশ্র গন্ধ। একজন স্টাফ এসে হাসি মুখে আমাদের বসতে বলল। বধিতা জিজ্ঞাসা করল, রুদ্র সেন আসবেন তো? স্টাফ বলল, সারপ্রাইজ দিতে ভালোবাসেন উনি, হঠাৎই চলে আসেন। তারপর যা ঘটল সেটা আমি এখনো ভুলতে পারিনি। ঘরে ঢুকলো একজন, মুখে দাড়ি, হাতে একটা মোবাইল, আর সোজা বধিতার দিকে তাকিয়ে বলল, আপনি কি মিডিয়া রিপোর্টার? তাহলে চলুন আমার কেবিনে। আমরা অনুসরণ করলাম। তার কেবিনে গিয়ে বধিতা বলল, আমাদের একটা বিশেষ প্রশ্ন। আপনার ক্লাবের শেষ 3 মাসে অন্তত 5 জন মেয়ের হদিশ নেই, যারা এখানে রিক্রুটমেন্টে এসেছিল। কেন মিডিয়াকে জানানো হয়নি? রুদ্রের চোখ সরু হয়ে গেল। সে ঠান্ডা হেসে বলল, আপনারা কে, মিডিয়া নাকি অন্য কিছু? আমি বধিতার মুখের দিকে তাকালাম। ঠান্ডা গলা বলল, আপনি ভুল জায়গায় খেলছেন রুদ্রবাবু, আমরা এবার খেলবো। রুদ্র কিছু না বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমরা বুঝলাম ও বুঝে গেছে আমরা কে। বধিদা নিচু গলায় বলল, রুদ্রের ফোন ট্র্যাক শুরু করো, আমি একটু ভিতরে ঢুকি। আমি কিছু না বুঝে জিজ্ঞেস করলাম, ভিতরে মানে? সে হেসে বলল, কাল থেকে আমি এখানে নতুন কোরিওগ্রাফার হিসেবে যোগ দিচ্ছি। ছদ্মবেশে আসল কাহিনী টেনে বার করতে হবে। ওই ক্লাবটা ছিল কেবল একটা মুখোশ, তার পিছনে ছিল এমন একটা চক্র যার শিকড় ছড়িয়ে আছে বিদেশ অবধি। আর বধিদা এবার ঠিক করলো এক এক করে টেনে খুলবে মুখোশ। বধিদা ওই ক্লাবে সৌম্য সেন নামে ছদ্মবেশে কাজ শুরু করার 3 দিন পরের কথা। আমি ওকে বাইরের খবর, পুলিশি রিপোর্ট আর রুদ্র সেনের গতিবিধি জোগাড় করে দিচ্ছিলাম। কিন্তু সেদিন সন্ধ্যায় একটা ভয়ানক জিনিস ঘটল। রাত ঠিক 8:32 আমার ফোনে একটা অদ্ভুত মেসেজ এলো, SOS বধি। লোকেশন ছিল বেলিভিউ লেন, পুরনো একটা গ্যারেজের ঠিকানা। আমি দেরি না করে বাইকে চেপে বেরিয়ে পড়লাম। রাস্তা ফাঁকা, বাতি ঝিমঝিম করছে, মনে হচ্ছিল কেউ আমাকে ফলো করছে। লোকেশন অনুযায়ী পৌঁছে দেখি একটা পুরনো গ্যারেজ, চারপাশে নীরবতা। বাইক থেকে নেমে এগিয়ে যেতেই হঠাৎ একটা ছায়া পিছন থেকে আমার কাঁধে হাত রাখলো। আমি ঘুরতেই দেখি বধিদা। সে ফিসফিস করে বলল, চুপ, তোকে ফাঁদে ফেলার চেষ্টা চলছিল। তুই ফোনের ট্র্যাকিং চালু রাখিস। আমার মনে হয় আজ রাতেই একটা চালান রেডি হচ্ছে। গ্যারেজের পিছনে গিয়ে দেখি 2টো গাড়ি দাঁড়িয়ে আছে। একটা ভ্যানে ঢুকছে 3 জন মেয়ে, চোখে কালো কাপড়, হাত বাঁধা, চারপাশে 2টো বন্দুকধারী দাঁড়িয়ে। আর গ্যারেজের ভিতর থেকে বেরিয়ে এলো রুদ্র সেন। বধুদা নিচু গলায় বলল, প্রমাণ দিতে হবে। তুই ভিডিও রেকর্ড কর, আমি ওদের ট্র্যাক করি।
ঠিক সেই সময় আমার ফোন বাজতে শুরু করলো। ভুলে সাইলেন্ট করিনি। রুদ্র চেঁচিয়ে বলল, কে ওখানে? আমি ছুটে পালালাম। বুধিদাও দৌড় শুরু করলো অন্যদিকে। ওরা আমাদের খোঁজে ছুটতে লাগলো। গুলির আওয়াজও শুনলাম একবার। কিভাবে যেন আমরা একটা গুলি ধরে পালিয়ে বাঁচলাম। বুধিদা হাঁপাতে হাঁপাতে বলল, আজকে প্রমাণ নিতে পারিনি, কিন্তু বুঝলাম সময় খুব কম। চক্রটা ভয়ানক বড়, আর আমাদের পিছনে ওরা এখন লেগেই থাকবে। সেদিন রাতেই বুধিদা সিদ্ধান্ত নিল, এবার সরাসরি ওদের শিকড় খুঁড়তে হবে। এবার শুরু হবে এক অন্তর্ঘাত অভিযান, যেটা থামবে না যতক্ষণ না শেষ মেয়ে পর্যন্ত উদ্ধার হয়। আর রুদ্র সেন, ওর শেষ হাসি হাসার সময় ফুরিয়ে এসেছে। বিকেলটা একটু আলাদা ছিল। বুধিদা বলল, আজ এক মডেলের সঙ্গে দেখা করতে হবে, নাম রুকসানা রায়। ও একটা বড় কেসের সূত্র দিতে পারে। আমরা পার্ক স্ট্রিটের এক পুরনো ক্যাফেতে পৌঁছালাম। রুকসানা এসেছিলেন কালো গাউন পরে, মুখে হালকা আতঙ্কের ছাপ। তিনি চারপাশ দেখে নিয়ে ফিসফিস করে বললেন, আমি আর পারছি না। ওরা আমাকেও নিতে চেয়েছিল। আমি পালিয়ে এসেছি। আমি আগে ওদের একজনের প্রেমে পড়েছিলাম, এই তুষার। তারপর বুঝলাম ও একজন শিকারী। ফ্যাশন শো, পার্টি এইসব দিয়ে মেয়েদের ধরে পাচার করে দেয় বিদেশে। আমাকে নেওয়ার আগেই আমি পালিয়ে যাই, কিন্তু অনেক মেয়ে ফিরে আসেনি। নাম বললে তোমরা খুঁজে পাবে না। ওরা নকল আইডি ব্যবহার করে। তুই কি ওদের কোনো ছবি, লোকেশন কিছু দিতে পারবি? হ্যাঁ, একটা আছে, ওই লোকটার ছবি। সে একটা ফোন বের করলো। ছবিতে ছিল রুদ্র সেন, কিন্তু এবার অন্য নামে। আলেক জানি, এক আন্তর্জাতিক পাচারকারী, যার নাম রাশিয়ান ফাইলেও আছে। বুধিদার চোখ কুচকে বলল, রুদ্র সেন আর আলেক জানি একই লোক? তাহলে কেসটা এখন শুধু কলকাতার নয়, এটা আন্তর্জাতিক। তুষার এখন আবার এক নতুন মেয়েকে ফাঁদে ফেলেছে, নাম রিয়া। আমরা চমকে উঠলাম, কারণ রিয়া হলো সেই নিখোঁজ হওয়া কিশোরী। সুতরাং সময় একেবারেই কম। ক্যাফে থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম এবার সরাসরি তুষারকে ফলো করতে হবে। বুধিদা বলল, তুষারের মাধ্যমে পৌঁছতে হবে পুরো চক্রের গোপন জায়গায়, আর সেই অভিযানের নাম ছিল অপারেশন নিশানহীন। এখন প্রশ্ন শুধু রিয়াকে বাঁচানোর নয়, প্রশ্ন শত শত মেয়ের, প্রশ্ন এক ভয়ঙ্কর সাম্রাজ্য ভাঙার। বুধিদা বলল, এই যুদ্ধে আমি পিছিয়ে যাব না, এবার খেলা আমি শুরু করব। বুধিদার মুখে আমি প্রথমবার সেই বিশেষ ছদ্মবেশের পরিকল্পনার কথা শুনলাম। সে বলল, হ্যাঁ, আমি এবার বিক্রম দত্ত নামে ঢুকব, একজন কালোবাজারি আর্ট ডিলার। এই পরিচয়ে তুষারের সঙ্গে দেখা করতে হবে। তুষার যে এখন পাচারকারীদের কন্ট্যাক্ট পয়েন্ট তা নিশ্চিত, আর সেই সূত্রেই পৌঁছতে হবে পুরো চক্রে। সেই রাতে একটা প্রাইভেট পার্টি ছিল সল্টলেকের এক ভিলাতে। বুধিদা বিক্রম দত্ত সেজে ঢুকলো সেখানে। আমার কাজ ছিল বাইরে থেকে নজরদারি রাখা, আর ছিলাম আমি আর বুধিদার এক অচেনা বন্ধু তপনদা। চোখে কাচের চশমা, বুকে সোনার চেন, আর মুখে হালকা মদ গন্ধ। এবার তপনদাই বুধিদার দেহরক্ষী। তুষারবাবু তো, আপনার নাম অনেক শুনেছি, বিশেষ করে ইন্টারন্যাশনাল কালেক্টরদের কাছে। বলছিলেন
আপনার কাছে অদৃশ্য জিনিসের সম্ভার আছে, শুনে তো কৌতূহল হলো। আপনি তো সরাসরি খেলান হয়ে পড়েছেন। আপনার মতো লোকেরাই তো আমাদের সেরা ক্লায়েন্ট। আসুন, দেখাই কিছু ঝলক। সবাই মেয়েদের কথা বলে, কিন্তু আমরা দিই এক্সক্লুসিভ। পাসপোর্ট, নাম, বয়স সব পাল্টে দেওয়া হয়। আমার গা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভিতরে কি হচ্ছে আমি কল্পনা করতে পারছিলাম না। কিন্তু হঠাৎ একটা ইঙ্গিত এলো। তপনদা জানালো বধিদা একটা অদ্ভুত সংকেত দিয়েছে। গ্লাসের তলা ঠোকা দিচ্ছে 3 বার করে। মানে ও বিপদে, আমাদের এখনই কিছু করতে হবে। আমিও তপনদা ভিতরে ঢুকতেই দেখি তুষার হঠাৎ রিভলভার বের করেছে আর বুধিদার দিকে তাক করেছে। বুধিদা বলল, এসব নাটক বন্ধ করো, আমরা জানি রিয়া কোথায় আছে, তোমার খেলা শেষ। তুষার পালাতে পারল না। ঠিক তখনই ঢুকলো লালবাজারের স্পেশাল টিম। রুকসানার দেওয়া তথ্য কাজে লাগিয়ে পুরো দলটা গ্রেপ্তার হলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বুধিদা বলল, এটা কেবল সাপের লেজ। সাপের মাথা এখনো বেঁচে আছে, আর সেই মাথাটা আছে একদম উপরে, যেখানে মিডিয়া, ক্ষমতা আর টাকার খেলা চলে। আমি চুপ করে শুনছিলাম, কারণ আমি জানতাম পরের অভিযান আরো ভয়ানক হবে। বুধিদা বলেছিল সাপের মাথাটা এখনো কেটে পড়েনি, আর সেটা আছে একেবারে উপরে। এই উপরের মানে কি তখন বুঝিনি, কিন্তু পরের 10 দিনের মধ্যেই বুঝেছিলাম এই খেলায় জড়িয়ে আছে এক বিশিষ্ট শিল্পপতি, কলকাতার এক নামী এনজিওর কর্ণধার, এবং এমন একজন মহিলা যিনি নিজে মহিলা অধিকার আন্দোলনের নেত্রী, আর তার নাম বহুদিন ধরেই চেনা মিডিয়ায়। বধিদার ছদ্মবেশ এবার বদলেছে। সে এখন একজন মিডিয়া প্রফেশনাল, রুদ্রনীল দে, এক স্বঘোষিত ইনভেস্টিগেটিভ ব্লগার। আমরা এবার ঢুকলাম মিডিয়ার অন্দরে, আর সেখানেই আমাদের দেখা হলো তনুশ্রীর সঙ্গে। এই তনুশ্রী সেই নামী এনজিও চালান, যার একাংশ ব্যবহার হচ্ছে পাচার করা মেয়েদের আইনি মুখোশ দেওয়ার কাজে। আমাদের ইনিশিয়েটিভে বহু গরিব মেয়ে এখন বিদেশে চাকরি পাচ্ছে। হ্যাঁ, আপনারা এটাকে পাচার বলছেন কেন? চাকরি পাওয়া মানে যদি হয় পাসপোর্ট ছিনিয়ে আইডেন্টিটি বদলে, তাহলে সেটাকে পাচার না বলে আর কি বলবো বলুন তো তনুশ্রীদি? বুধিদা তার ছদ্মবেশে এমনভাবে খেলছিল যেন প্রতিটা কথার পিছনে বারুদ রাখা আছে। আমরা জানতে পারলাম এই চক্রের আসল মাথা একজন প্রাক্তন মন্ত্রী, এখন এক শিল্পগোষ্ঠীর মুখ। নাম প্রকাশ করলে এখনই সব ভেস্তে যাবে। তাই বধিদা ঠিক করলো এবার মিডিয়াকেই মিডিয়া দিয়ে হারাতে হবে। একটা ফেক ডকুমেন্টারি বানানো হলো, যেটা আসলে ছিল এক গোপন অপারেশনের ট্রিগার। এই ডকু দেখে যদি তারা চাপে পড়ে, তাহলে আত্মরক্ষায় নিজেরাই ভুল করবে, আর সেখানেই ধরা পড়বে আসল চালচিত্র। এই ভিডিওটি প্রমাণ করছে কিভাবে গরিব মেয়েদের উন্নয়নের নাম করে তাদের এক্সপোর্ট করা হচ্ছে বিদেশি শরীর বাজারে। এর নেপথ্যে কারা আছে? শুধু কিছু লোক নাকি সম্পূর্ণ এক সিস্টেম?
ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি, আর তারপরেই ফোন এলো। তনুশ্রী নিজে রুদ্রনীলের সঙ্গে দেখা করতে চাইল। একটা কফি শপে মিটিং ঠিক হলো, আর সেখানেই বদিদা শোনালো সেই প্রস্তাব যেটা ওকে খতম করে দিতে পারত। আপনি চাইলে এই ভিডিওটা ছাড়বেন না। আপনার ব্লগ আমরা স্পন্সর করব, সরাসরি নয়, ঘুরপথে। আপনি চাইলে বিদেশেও কাজ করতে পারেন। আপনারা যা বলেন সেগুলো কন্টেন্ট নয়, কন্ট্রোল। আর আমি সেই দড়িতে বাঁধা খেলনা নই ম্যাডাম। আমার রিপোর্ট যাবে একেবারে লালবাজারে, আর তার আগে দিল্লিতেও। সেদিন তনুশ্রী পালালো না, বরং ফাঁদে পা দিল। ওর কথোপকথন রেকর্ড করা হয়েছিল, আর সেই ক্লিপ দিয়েই ফেসে গেল পুরো নেটওয়ার্ক। কিন্তু বদিদা জানে এই সিস্টেম কখনো পুরোপুরি ভাঙে না, সে শুধু ছদ্মবেশ পাল্টায়। আর তাই আমাদের কাজ এখনো শেষ হয়নি। সেই সকালে আমরা ট্রেনে উঠেছিলাম। গন্তব্য উত্তরবঙ্গের একটা সীমান্ত ঘেঁষা গ্রাম। নামটা বলতে পারবো না, কারণ যাদের কথা বলবো তারা আজও নিখোঁজ। কেউ খুঁজতে যায়নি, আর যারা খুঁজেছে তারাও আজ নেই। এই এলাকাটা ভীষণ স্পর্শকাতর। মেয়েরা হঠাৎ হারিয়ে যায়। কেউ থানায় যায় না, যায় এনজিওর কাছে, আর সেখান থেকেই শুরু হয় পাচারের পথ চলা। অবৈধ বর্ডার পাস দিয়ে প্রথমে বাংলাদেশ বা নেপাল, তারপর মধ্যপ্রাচ্য। বধিদা জানত এখানেই আছে সেই পুরনো ফার্ম হাউসটা, যেটা হোস্টেল সাইনবোর্ডে আসলে একটা ওয়েটিং রুম। আমরা ওই বাড়িটার চারপাশ ঘুরে দেখতে লাগলাম। কোনো চিৎকার নেই, তবু একটা চাপা আতঙ্ক যেন ভাসছে বাতাসে। এখানকার কেয়ারটেকার এক মহিলা, নাম সুমিত্রা। অদ্ভুত শান্ত গলা, কিন্তু চোখে গা ছমছমের রহস্য। এখানে সবাই নিজের ইচ্ছেতে আসে, আমরা কাউকে জোর করি না। সুযোগ দিলে সবাই বিদেশে যেতে চায়, তাতে দোষ কি? বিদেশে যাওয়া দোষ নয়, কিন্তু নিজের নাম ভুলে যেতে বাধ্য করা সেটা দণ্ডনীয়, সুমিত্রা দি। আর আপনি জানেন আমি কে। না না না, আমি যাব না, আমাকে ছেড়ে দিন। আমি যাব না, কিছুতেই যাব না। একটা ঘরের ভিতর থেকে চিৎকার এলো। বধিদা আমার দিকে তাকালো, সিগন্যাল দিল। দরজা ভেঙে আমরা ঢুকলাম, আর সামনে এক কিশোরী, সাদা পাজামা কামিজে, চোখে জল, ঠোঁটে আতঙ্ক। ওর নাম অর্পিতা, আর ওই ছিল সেই নিখোঁজ কিশোরী যাকে খুঁজে পেতে শুরু হয়েছিল আমাদের অভিযান। আসল নাম অহনা। আমাকে বলে নিয়ে এসেছিল চাকরি দেবে, তারপর ফোন কেড়ে নেয়, নামও বদলে দেয়। আমি বলি বাবা মাকে ফোন করতে দাও, ওরা বলে তুই এতিম, তুই কারো না। অহনার জবানবন্দি রেকর্ড করা হলো। আমরা ওকে নিয়ে গেলাম কাছের থানা, আর এক বন্ধুবর মিডিয়া রিপোর্টারকে সঙ্গে নিয়ে। সেদিন থানায় যারা ছিল তারা সবাই নতুন, তাই সঠিক পদক্ষেপ নেওয়া গেল। আর বধিদা তখনও ছদ্মবেশে, তাই কারো সন্দেহ ছিল না আমরা আসলে কারা। এই কেস এখন শুধু পাচার নয়, একটা মানবিকতার যুদ্ধ। এই শিশুরা, কিশোরীরা, এরা আমাদেরই কেউ। এদের আমরা যদি না খুঁজি
তাহলে আমরাও নিখোঁজ হয়ে যাব এই ব্যবস্থার মধ্যে। আমরা কলকাতায় ফিরলাম এক নতুন শপথ নিয়ে। এই চক্র ভাঙতেই হবে, আর তার জন্য এবার দরকার হবে বোধিসত্ত্বের শেষ এবং সবচেয়ে বিপজ্জনক অভিযান। এই শহরের কোনো নাম নেই, মানচিত্রে আছে কিন্তু কেউ খোঁজে না। চোরা কারবারিরা বলে ডাম্পিং হাউস, আর পাচারকারীরা বলে ওয়্যার হাউস। আমরা বলি শেষ স্টেশন। এইখানে ঢুকলে ফিরে আসা ভাগ্যের ওপর। আমি সৌম্যজিৎ দত্ত, কাজের খোঁজে এসেছি। ফরেন হসপিটাল কেয়ার ট্রেনিংয়ের লোক বলেছে এখানে পাঠাবে। পাসওয়ার্ড বলো। তুমি জানো যারা টিকে থাকে তারা কি শুনে বাঁচে? যেখানে কেউ নেই সেখানে কেউ চায় না বাঁচতে। এইভাবে বদিদা ঢুকলো ওদের গোপন হেড অফিসে। একটা পুরনো কারখানার ভিতরে এখন চলতো গার্লস ট্রান্সফার, ফেক পাসপোর্ট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আর সোশ্যাল মিডিয়ায় সাজানো নতুন পরিচয় সব তৈরি হতো এখানে। আপনাদের সঙ্গে কাজ করতে চাই। হ্যান্ডলিং পারি, ম্যানেজ করতে জানি, ক্লায়েন্ট হোক বা পুলিশ। হ্যান্ডলিং পারো? তবে আজ রাতেই একটা ডেলিভারি আছে, সেটা ঠিকঠাক হলে তুমি আমাদের লোক, নইলে কেউ তোমাকে খুঁজবেও না। আমরা বাইরে ট্র্যাকার দিয়ে বদিদার অবস্থান ফলো করছিলাম। ওকে বলেছিলাম বেশি গভীরে যেও না, কিন্তু বদিদার জন্য ওই কেস ছিল ব্যক্তিগত। তার ছোটবেলার এক বান্ধবী সোহিনী পাচার হয়ে গিয়েছিল, আজও মেলেনি। ওর চোখে সেই ছায়া দেখেছিলাম আবার। নাম বলো না, নাম ভোলাই নিয়ম। আমার নাম, আজ থেকে আমি অপরিচিত, আর এই নামেই আমি তোমাদের খতম করব। ঠিক সেই মুহূর্তে আমরা ঢুকলাম। পুলিশ, মিডিয়া আর এনজিওর ছদ্মবেশী কর্মীরা একসাথে। অভিযান শুরু হলো। কেউ পালালো, কেউ ধরা পড়ল, কিন্তু বদিদা জানতো শিকড় এখনো বাকি আছে। শুধু এই শহরটা না, এর পেছনে আছে কলকাতার বড় বড় মুখ, ব্যবসাদার, চিকিৎসক, অভিনেতা, নেতা। তাদের নাম প্রমাণ ছাড়া বললেই চলবে না, আর সেই প্রমাণ আমি আনবো। এটাই আমার প্রতিজ্ঞা। এই লড়াই এখনই শেষ নয়। বদিদা এখন নিখোঁজ, আবারও ছদ্মবেশে। আমি জানি সে একা নয়, আর আমরা যারা সত্যি জানি তারা জানে আলো আসবেই, তবে তার আগে আরো অন্ধকারে ডুব দিতে হবে। কলকাতা শহরটা যেন দিনের আলো একরকম, আর রাতের আঁধারে আরেক। দিনের বেলায় যেখানে রাস্তা ভর্তি মানুষ আর কোলাহল, রাত নামলেই সেই শহরটায় যেন অন্য কেউ বাস করে। আমরা ঢুকেছিলাম সেই অন্ধকার শহরের ভিতরে। বদিদার কাছে ফোনটা আসতেই ও বলল, সাদা চাদরে ঢাকা ওই দেহটা, ওটাই এখন কেসটার টার্নিং পয়েন্ট। ঘটনাস্থল একটি পূর্ণ নার্সিংহোম, দক্ষিণ শহরতলি। ভেতরে গিয়ে দেখা গেল একটা মর্গের ঘর, ঠান্ডা, নীরব, আর কেমন একটা অচেনা গন্ধ। চাদরটা সরাতেই
মুখটা দেখে আমি এক মুহূর্তের জন্য জমে গেলাম। এই মেয়েটাকেই তো আমরা নিখোঁজ তালিকায় দেখেছিলাম। নাম সুমনা দত্ত, নিখোঁজ হয়েছিল 3 মাস আগে, আর এখন নিথর হয়ে পড়ে আছে এক পরিত্যক্ত নার্সিংহোমে। বদিদা তার ফাইল খুলে চুপ করে কিছুক্ষণ দেখে নিল, তারপর বলল, ওর শরীরে কোনো কাটা দাগ নেই, কিন্তু শরীরের ভিতরে কিছু একটা লুকানো ছিল। হ্যাঁ, ওর পাকস্থলিতে একটা ছোট চিপ, যার ভেতরে ছবি, নাম আর কোড নেম, পাচার চক্রের অ্যাক্টিভ ডেটা। আর এই নার্সিংহোমটার মালিক একজন প্রখ্যাত সমাজসেবী, ডক্টর অরুণাভ সেন। আর এখান থেকে শুরু হলো আরও এক বিপজ্জনক ধাপ। ডক্টর সেনকে পাবো কোথায়? কেনই বা একটা মেয়ে মৃত্যুর আগ মুহূর্তে সেই চিপটা গিলে ফেলেছিল? বদিদা এবার নিজের চেনা ছদ্মবেশে নেমে পড়ল ময়দানে। এবারেও এক দালাল হয়ে ঢুকবে এনজিওর নাম করে, আর আমি থাকবো মোবাইল ইউনিট হিসাবে পাশে। আমরা বুঝতে পারলাম, এ তো আর শুধু নারী পাচার নয়, এটা একটা সিস্টেম যার মধ্যে আছে ডাক্তার, পুলিশ, মিডিয়া, এমনকি কিছু বড় নাম যারা এই চক্র চালাচ্ছে। আর ঠিক তখনই বদিদার ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ এলো, আমার কাছে সব প্রমাণ আছে, কিন্তু আমি মরতে চাই না, দেখা করো আজ রাতেই। কলকাতার রাতটা তখনও পুরোপুরি নিস্তব্ধ হয়নি। আকাশে মেঘ আর বাতাসে অদ্ভুত এক অস্থিরতা। আমি আর বধিতা যাচ্ছি $20 একটা পরিত্যক্ত গুদাম ঘরে, সেই অপরিচিত লোকটির সঙ্গে দেখা করতে, যিনি নাকি সমস্ত সত্য। গুদাম ঘরে ঢুকতেই একটা টর্চ জ্বলে উঠল। বেশি সময় নেই, আমার নাম দেবাশিস, আমি এই চক্রের লোক ছিলাম, কিন্তু মেয়েটার মৃত্যু দেখে আমি আর থাকতে পারলাম না। এই নাও পেন ড্রাইভটা, সমস্ত ভিডিও প্রমাণ, লেনদেনের ডিটেলস, পাচারের রুট সব আছে এতে। বধিদা হাতে নিয়ে পেন ড্রাইভটা দেখে বলল, তুই কোথায় যাবি? যত দূর পারি পালিয়ে যাব, বাঁচতে চাই স্যার। দেবাশিস তখন মাটিতে লুটিয়ে পড়ল। চারদিক ঘিরে ফেলেছে মুখ ঢাকা লোকেরা। আমরা তখনই গুদামের জানলা ভেঙে বাইরে বেরিয়ে পড়ি। বদিদা বলল, ওরা আমাদের আগে থেকে ট্র্যাক করছিল, পেনড্রাইভটা পেয়েই সব কুড়িয়ে দিতে চায়। দুজনেই অন্ধকার গলি পেরিয়ে একটা ট্যাক্সি ধরে ফিরি। বদিদা জানে এই প্রমাণ এখন পুলিশে দিলে কিছুই হবে না। তারপর যেটা হলো সেটা আমার কল্পনারও বাইরে। একটি বেনামি সূত্র থেকে পাওয়া ভিডিও ফুটেজ এবং তথ্য প্রমাণের ভিত্তিতে আজ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে প্রখ্যাত সমাজসেবী ডক্টর অরুণাভ সেন এবং আরও 6 জনকে আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন চলছে জিজ্ঞাসাবাদ। বদিদা এসব শুনে শুধু একটা ছোট্ট হাসি দিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা তুমি করলে কিভাবে? কখনো কখনো সত্যকে বাঁচাতে হলে তাকে ভেতর থেকে আগুন জ্বালিয়ে দিতে হয়, আমি শুধু আগুনটা ধরিয়ে দিয়েছিলাম। সুমনার মতো আরো অনেক মেয়ের কণ্ঠ হারিয়ে গেছে অন্ধকারে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে দিতে পারি না, কিন্তু একটা কণ্ঠ যদি জেগে ওঠে তাহলে হয়তো শহরটা একটু নিরাপদ হয়।